সালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পড়াশোনার প্রস্তুতি ঠিকঠাক ভাবে এগোচ্ছে। আমাদের অ্যাডমিশনের ফ্রি অ্যাডমিশন কোর্স, যেটা তোমাদের সাথে রান করছে স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে, ট্রাই অ্যাডমিশন নামে, সেই কোর্সের ইংরেজির আজকে আমরা টপিক ভিত্তিক একটু পড়াশোনা করবো। সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করছিলাম, তারপর আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করবো। বাট আমরা একটু দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো সমাধান করলাম তার মধ্যে রাইট ফর্ম ভার্বস যতবার আসছে সেগুলো কি ধরনের প্রশ্ন ছিল আরেকবার একটু দেখবো, এবং পাশাপাশি আরো কিছু নিয়ম পড়ার চেষ্টা করব। অল্প কিছু প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব, ওইখান থেকে অন্যান্য টুকটাক নিয়ম আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমাদের মনে আছে কিনা। এটা অ্যাকচুয়ালি আমরা খুব ছোটবেলা থেকেই পড়ছি, আমরা 9-10-এও পড়াশোনা করেছি। আলাদা মার্কস ছিল, এটাও ছিল। তোমরা এইচএসসি লেভেলে মানে ভেরি রিসেন্টলি, 1 মাসও হয় নাই যে তোমরা সেকেন্ড পেপারের পরীক্ষা দিয়েছো, এবং সেখানে কিন্তু রাইট ফর্ম একটা বড় অংশ ছিল। আচ্ছা, আচ্ছা, রাইট ফ্রম ভার্বস এর একটা মার্কস আলাদা ক্যারি করেছে এবং সেখান থেকে প্রশ্ন এসছে। সো এই যে এইচএসসি লেভেলে যে পড়াশোনা তোমরা করেছো, তোমাদের আম, কি বলে এটাকে যে, আচ্ছা আমি একটু ফেসবুকে জয়েন করি, যারা ফেসবুকে আছো তাদের কমেন্ট শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো এইচএসসি লেভেলে যে পড়াশোনাটা করলা, এক মাস, 1 মাস হয়েছে, মানে এই পড়াটা ছাড়ছে হয়তো ইংরেজি সেকেন্ড পেপার। ওকে, সবকিছু ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে। এই টপিক গুলা ইউনিভার্সিটি থেকে কিভাবে আসে? আমরা সবসময় বলেছি তোমাদেরকে এইচএসসি লেভেলে যারা আমাদের সাথে একাডেমিতে ছিলে, যে এইচএসসি তে তুমি যা পড়ছো, প্রিপোজিশন পড়ো, রাইট ফর্মস অফ ভার্বস পড়ো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ো, প্রোনাউন প্রেফারেন্স পড়ো, 26-27 প্রোনাউন প্রেফারেন্স পড়বে, তোমরা প্রোনাউন প্রেফারেন্স পড়ো নাই। এই প্রত্যেকটাই তোমাকে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার করতে হতো, গ্যাপ ফিলিং ছিল। বাট অ্যাডমিশনে এসে সেটাই হয়ে যাবে হচ্ছে এমসিকিউ সিস্টেম। চলো আমরা প্রশ্ন সমাধানে যাই। খেয়াল করো, আই ডোন্ট মাইন্ড, তুমি পড়ছো আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ডের পরে কি বসবে সেটাও তুমি জানো। কিন্তু যখন তুমি অ্যাডমিশনে যাচ্ছ তখন তোমার জন্য আরো ইজি, যে তোমাকে 4টা প্রশ্ন অপশন দিয়ে দিচ্ছে, 4টা অপশন তোমাকে দিয়ে দিচ্ছে। এই জায়গাটাই যেমন ইজি তেমনই আবার একটু ট্রিকি করে ফেলে, কারণ আমরা অনেক সময় অপশন দেখে গুলায় ফেলি যে এটা যেন কি বসার কথা, ভার্ব ওয়ান আইএনজি নাকি ভার্ব ওয়ান নাকি টু প্লাস ভার্ব ওয়ান নাকি শুধু ভার্ব থ্রি, কি বসবে যেন ভুলে গেছে। এই কনফিউশনের জায়গাগুলাই আমরা দেখব যে অ্যাডমিশনের সময় আমাদেরকে ফেস করতে হয়। আচ্ছা, জুমে যারা আছো তারাও কমেন্ট অ্যান্সার করবা, আর পাশাপাশি হচ্ছে ফেসবুকে যারা আছো তারাও কমেন্ট অ্যান্সার করবা। আর অবশ্যই প্রশ্নের নাম্বারটা লিখে নিবা যাতে আমি বুঝতে পারি যে তোমরা অ্যাকচুয়ালি কোন প্রশ্নের অ্যান্সার দিচ্ছ। ওকে, আর তারপরে আমি জুম থেকে কথা শোনার চেষ্টা করবো যদি কারো কোনো প্রশ্ন থাকে। আসো, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। ইফ যুক্ত বাক্য আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারসে পড়েছি যে আমরা দেখবো যে সাধারণত ইফ থাকলে এই পাশে একটা ফাইনাইট ভার্ব বসে, এই পাশে আরো একটা ফাইনাইট ভার্ব বসে। সেটা আজকের আলোচ্য বিষয় না, জাস্ট আমরা চেক করলাম যে ঠিক আছে কিনা। তাহলে এইখানে আমরা দেখবো যে এই যে ইজটা ফাইনাইট ভার্ব, এই যে এইখানে আই ডোন্ট মাইন্ড অলরেডি একটা ফাইনাইট ভার্ব, যেই ফাইনাইট ভার্বটা বসার কথা সেটা বসে গেছে অলরেডি। তাহলে পরের যেটা বসবে ডেফিনেটলি সেটা ফাইনাইট ভার্ব না, এটা হবে। যদি আমরা একটা নিয়ম যেটা পারি সেটা যদি মনে থাকে তাহলে এখানে একসেপ্ট হবে না বাদ বাকি তিনটার মধ্যে। এইবার আমরা দেখবো মাইন্ড, উড ইউ মাইন্ড, ডোন্ট মাইন্ড, এই জিনিসগুলো যদি থাকে, হ্যাঁ, মাইন্ড, উড ইউ মাইন্ড, আমরা যদি এগুলো পাই, যতবার মাইন্ড পাবো আর কি, উড ইউ মাইন্ড, উল্টা লিখলাম, উড ইউ মাইন্ড, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, এগুলার পর যতবার আমরা মাইন্ড পাচ্ছি প্রত্যেকটার পরে আমরা দেখবো যে কি বসে, এগুলার সাথে ভার্ব অন আইএনজি বসে। আই ডোন্ট মাইন্ড, তাহলে কি হবে, একসেপ্ট থেকে অ্যাকসেপ্টিং। কিছু ভার্বের সাথে স্বভাবগতভাবেই আমরা দেখব যে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসে, সেই ভার্ব গুলার মধ্যে একটা হচ্ছে আই ডোন্ট মাইন্ড। যখন আমরা অ্যাটম ভার্বস আমাদেরকে পড়াবো, আমরা বিস্তারিত সেখানে পড়াবো, কিছু ট্রিক্সও তোমাদেরকে দিবে, এগুলো মনে রাখার, ঠিক আছে, ইনশাল্লাহ। আবার কিছু ভার্বের সাথে স্বভাবগতভাবে টু প্লাস ভার্ব ওয়ান বসে, যেমন আই লাইক টু গো, আই ওয়ান্ট টু ডু, ঠিক আছে। এই আর কি আছে, টেন্ট, গত ক্লাসে আমরা পড়ছিলাম টেন্ট টু অপোজ, টেন্ট টু অপোজ, এই ধরনের ভার্ব ওয়ান বসে স্বভাবগতভাবে। এগুলোকে আমরা আলাদা সূত্র দিয়ে তোমাদেরকে মনে রাখানোর চেষ্টা করব। ওকে, উম মাহিউল আলম, আচ্ছা গুড। আচ্ছা, রকিব জিজ্ঞেস করেছে এশিয়ান কোর্স আছে কিনা। আচ্ছা, সাবজেক্ট ভিত্তিক কোর্স আছে, এখন বাংলা এবং ইংরেজি চলছে। ফাইনাল, মানে আমাদের যে ফাইনাল প্রিপারেশন ব্যাচ সেটা ডিসেম্বরের পরে আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে কেন টু ফর এক্স হলো না? কারণ এই ভার্বের সাথে মাইন্ডের পরে সবসময় আমরা কি দেখবো, ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসে। তাহলে দুইটা সিম্পল নিয়ম, একটা হচ্ছে যে আমি রাইট ফর্ম মানে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারকে বোঝার চেষ্টা করেছি, যে এখান থেকে প্রশ্ন ফাইনাইট ভার্ব দুইটা অলরেডি আছে, তো আমাকে একটা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে, এই জন্য এক্সেপ্ট বাদ হয়ে গেল। এবং নন ফাইনাইট ব্যবহার করার সময় ভার্ব ওয়ান আইএনজি আমরা নিলাম টু প্লাস ভার্ব ওয়ান না নিয়ে, কারণ হচ্ছে
মাইন্ডের পরে সাধারণত ইয়া বসবে। এই প্রশ্নটা দেখো 2022-23 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আসছে। তোমরা এখন এই প্রশ্ন সমাধান করি নাই এখন, আমরা 19-20 এবং 20-21 এই দুইটা সাল করেছি, তার মানে ভেরি রিসেন্টলি আমরা এটাকে আবার পেতে যাচ্ছি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে প্রশ্ন আসে, যেটা তুমি ক্লাস 8-এ পড়া শুরু করছো। আমি আমি বিশ্বাস করি যে তুমি এই রুলস ক্লাস 8-এ পড়ছো, তুমি ক্লাস 9-এ পড়ছো, ক্লাস 10-এ পড়ছো, ইলেভেনে পড়ছো, টুয়েলভে পড়ছো। তাহলে যেই জিনিস তুমি 5 বছর ধরে পড়ে আসছো, সেই জিনিসটাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে প্রশ্ন আসছে, বি ইউনিটে আসছে, মানে যে ইউনিট তোমরা টার্গেট করতেছো। তাহলে কেন পারবা না? আমি বলবো যে হ্যাঁ, এটা তো পারি, দেখি অন্যগুলো পারো কিনা, বা প্ল্যাটফর্ম থেকে প্রশ্ন আসলে কোনোভাবে আমাদের মিস হবে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো। এটা ছিল 1 নাম্বার। চলো, 2 নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচে 4টা সেন্টেন্স দেয়া আছে, কোনটা কারেক্ট? বি ডিউতে 2021-22 সেশনের, তখন ডি ইউনিট ছিল, এখন নাই, ওইটাই এখন বি ইউনিট হয়ে গেছে। তাহলে এইটা আমরা দেখবো যে নিচে 4টা সেন্টেন্স দিয়ে এটা একটা মজার হিস্ট্রি আছে। হ্যাঁ, তোমাদের স্কুল অফ এক্সেলেন্সের একজন মেন্টর, আমি নাম নাম বলবো না, হ্যাঁ, এসও এর একজন মেন্টর, উনি তখন আমার স্টুডেন্ট ছিল এই এই ব্যাচে। হ্যাঁ, তো ও এই প্রশ্ন দিয়ে আসছে, আগের দিনই পড়াইছি। তো ওর ভালো লাগছে যে হ্যাঁ, ভাই আপনি একদম এক্স্যাক্টলি আপনি বুঝলেন যে এইখান থেকে রাইট ফ্রম ভার্বস একটা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমি তো এটা দেখেই ভাই ধুমধাম যে দেখছি যে দ্য নো সুনারের পরে হ্যাড বসে, তারপরে আমরা দেখবো দেন বসে। আমি এইখানে যে সুন্দর করে দেন দাগায় দিয়ে ভার্ব 2 আছে, ভার্ব 2 দাগায় দিয়ে চলে আসছে হ্যাড প্লাস ভার্ব 3। আর হচ্ছে এখানে এই যে হ্যাড প্লাস ভার্ব 3 আর ভার্ব 2 আছে, আমি বি নাম্বার দাগায় দিয়ে চলে আসছি। খুবই খুশি সে, হ্যাঁ, যে আমি বি দাগিয়ে দিয়ে চলে আসছি, ওর সেটে এটা এ ছিল আর কি। মানে তোমাদের তো এখন মানে এ উপরে একটা জিনিস দেখতে পাচ্ছ, বাট ওর সেট যেটা ছিল সেই সেটটাতে এটা এ নাম্বার ছিল, প্রথমটা দেখেই ও হচ্ছে এ নাম্বার দাগাই দিছে, ওর এটা এ ছিল। হ্যাঁ, খুশিতে তাই আমি বলছি যে পুরা বাক্যটা কি পড়ছো তুমি? বলছে যে, কেন? বলছে, আরেকবার পড়ো তো। এবারও তাকায় দেখছে যে এখানে সুন্দর করে THEN দেয়া আছে, যেখানে আমরা জানি এই যে সুনার কথাটা, এটা একটা কম্পারেটিভ ফর্ম। কি ফর্ম? কম্পারেটিভ ফর্ম। জুনিয়র যত জায়গায় কম্পারেটিভ পাবো আমরা বেটার দিয়ে মনে রাখি। তাহলে বেটারের পরে কি বসে? THAN, নট THEN। হ্যাঁ, বেটারের পরে কি বসছে? THAN। তাহলে এখানে EN হওয়ার কোনো অপশন নাই। তাইলে আমাকে চেক করতে হবে, নো সুনারের ব্যবহার আমি জানি, নো সুনার প্লাস হ্যাড বসে, এবং এই পাশে যে ভার্ব 2 বসবে, কারণ এরা মূলত বিফোর এর কাজ করতেছে। তাহলে বিফোর এর এই পাশে যেমন হ্যাড প্লাস ভার্ব 3 বসে, হ্যাড প্লাস ভার্ব 3 বসে, এই পাশে ভার্ব 2 বসে। এই নিয়মটা আমরা দেখবো যে প্রত্যেক জায়গায় কিন্তু নো সুনার, হ্যাড, স্কার্সলি, ওয়েন, সেলডম ওয়েন, এই জিনিসগুলা বসবে। তাহলে আমাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি বুঝে শুনে ভুলটা দাগাচ্ছি কিনা, যে এখানে THAN ঠিকঠাক আছে কিনা, এই জায়গায় যেরকম THAN বসার কথা। তারপরে বাচ্চারা ধরা খেয়েছে, যাই হোক, কিন্তু সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং স্কুল অফ এক্সিলেন্সের আলিমের মেন্টর। ঠিক আছে, আমাদের সবার প্রিয়, নাম না বলি, ওকে। আসো, ওকে, তাহলে পরের দুইটা কেন ভুল আসো ইলিমিনেশন প্রসেস একটু চেক করব। যদি সহজ বলে আমি চেক করি না, এখানে দেন সেই জন্য ভুল। এখানে দেন আছে বটে, কিন্তু আমরা এখানে দেখবো নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিপ, মানে পুলিশ দেখছে চোরকে, এরপরে চেস করা শুরু করছে, মানে এটা হয় নাই। ঠিক আছে, ওকে, হ্যাড সিন দ্য থিপ, দেন, আচ্ছা, সাবজেক্ট নাই, দে স্টার্টেড নাই, ওকে। আচ্ছা, চলো, তারপরে উড ইউ লাইক। আচ্ছা, খেয়াল করো, তোমার জন্য সুবিধা করে দিছে যেটা, উজিউর দেখলে আমাদের মাথায় মাইন্ড আসে প্রথমেই, যে মাইন্ড চলে আসে, উজিউ মাইন্ড আসে, তখন আমরা গুলায় ফেলতে পারি। মানে মানে যেটা হয় পরীক্ষা হলো রিয়েল সিনারিও, যে আমরা তখন সেটারে গুলায় ফেলতে পারি, বাট গুলানোর কিছু নাই। বাক্য পুরাটা পড়বা, উজিউর পরে লাইক আছে, স্বাভাবিকভাবে লাইকের পরে টু দেয়া আছে, একটু আগে বলছে লাইক টু গো দে, ঠিক আছে, টু দেয়া আছে, তোমার জন্য ইজি করে দিছে। এইবার নর্মালি এখানে লাইক টু গো হওয়ার কথা, সেইটাই নিয়মে চাইছে। পাশাপাশি যেটা করছে যে একটা মানে আউট হবে না কিন হবে, গো ফর হবে, এই ধরনের একটা ফ্রেজাল ভার্ব অ্যাড করে দিছে, আর কিছুই না। এটা এই ইউনিটের প্রশ্ন ছিল 21-22 সেশনে, আমরা এই ইউনিটের প্রশ্ন খুব একটা নেই নাই। তাহলে হাঁটতে যাওয়া অর্থে গো ফর আ ওয়াক এভাবে বসে, সরি, হাঁটতে যাওয়া অর্থে গো ফর আ ওয়াক, কোনো জায়গায় যাওয়া অর্থে গো আউট মানে বাইরে যাওয়া, হাঁটতে যাওয়া অর্থে গো ফর, গো আউট মানে হচ্ছে বাইরে যাওয়া নর্মালি। সো যেহেতু একটু হাঁটতে যাবো বলেছে, উড ইউ লাইক টু গো ফর আ ওয়াক, এইটা বি ইউনিটও আসছিল সম্ভবত 13-14 দিকে, আমি প্রশ্নটার সোর্স খুঁজে পাই নাই, দ্যাটস ওয়াই আমি অ্যাড করি নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে গেল নাম্বার 3। চলে আসো নাম্বার 4। ওকে,
ইটস হাই টাইম উই ড্যাশ হোম। আমরা ভার্বের যে ফর্ম গুলো পড়ছি, আমরা ভার্বের কি কি ফর্ম পড়ছি মনে আছে আমাদের? আমরা পড়ছি ভার্ব 1, ভার্ব 2, ঠিক আছে, ভার্ব 2, ভার্ব 3, 4, 5, 6ও আছে, ভার্ব 4, ভার্ব 5, ভার্ব 6। এই প্রথম তিনটা আমরা খুব বেশি করে পড়ছি সারা জীবন, পরের তিনটারে খুব একটা পড়ি নাই, যদিও আছে, সেটা নিয়ে আলোচনার বিষয় না। তাহলে ভার্ব 1, ভার্ব 3, যেমন ধরো গো দিয়ে যদি আমি যাই, তাহলে এখানে ভার্ব 1 হচ্ছে গো, ভার্ব 2 হচ্ছে ওয়েন্ট, ভার্ব 3 হচ্ছে গন। এই যে ভার্ব তিনটা, এই তিনটা স্পেসিফিক টেন্স আমরা পাই, যে এটা বসে হচ্ছে প্রেজেন্টে বসে, ফিউচারে বসে, পাস্টে বসে, যদি অক্সিলারি থাকে ডিডের সাথে ভার্ব 1 বসে, ঠিক আছে। এইটারে আমরা পাই হচ্ছে সমস্ত পারফেক্ট সেন্টেন্সে, যতগুলো টেন্স আছে পারফেক্টে, সেই সেন্টেন্স গুলোতে আমরা পাই যে আই হ্যাভ ডান, আই হ্যাড ডান, আই হ্যাভ বিন। প্যাসিভে আবার আমরা সবসময় ভার্ব 3 পাই, নানামুখী ব্যবহার আছে। কিন্তু টেন্সে 48টা যে বাক্য থাকে টেন্সের, তার মধ্যে মাত্র একটা বাক্যে এই ভার্ব 2টা বসে, সেটা হচ্ছে পাস্ট সিম্পলের একদম প্রথম অ্যাফার্মেটিভ যে অংশটা, সেটাতে শুধুমাত্র আমরা দেখব কি বসে, ভার্ব 2 বসে। এর বাইরে এক্সেপশনাল কিছু জায়গায় ভার্ব 2 বসে, সেটার মধ্যে অন্যতম একটা হচ্ছে টাইম, হাই টাইম যদি থাকে, ইটস টাইম, হাই টাইম, যদিও ইজ আছে, তারপর আমরা দেখবো টাইম, হাই টাইম, রিয়েলি টাইম, এই কথাটা যদি থাকে, তারপরে সব সময় কি বসবে, ভার্ব 2 বসবে। তাহলে আলাদা করে টেন্সের যে বাক্যটা ছিল, সেইখানে মাত্র একটা বাক্যে ভার্ব 2 বসতো, সেটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার। যখনই তুমি প্রশ্ন করবে আমি কি গেছিলাম, তখন কি হয়ে যাবে, ডিড আই ওয়েন্ট দেয়ার আর হবে না, ডিড আই গো দেয়ার হয়ে যায়, ভার্ব 1 বসে। কিন্তু শুধুমাত্র সিম্পল সেন্টেন্সের মানে পাস্ট সিম্পলের অ্যাফার্মেটিভে ভার্ব 2 বসে। এর বাইরে আমরা দেখবো যেরকম টাইম, হাই টাইম যদি থাকে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে ভার্ব 2 ব্যবহার করতে হবে। তাহলে রিটার্ন হচ্ছে না ইজ থাকা সত্ত্বেও, হ্যাড রিটার্নের কোনো অপশনই নাই, হ্যাড হ্যাড আসতেছেই নাই বাক্যে, কোনো কারণ নেই। একটা মাত্র জায়গায় আমরা ভার্ব 2 দেখতে পাচ্ছি, বি নাম্বারটা হচ্ছে রিটার্ন। ওকে, সো এই নিয়মও বহুবার বহুবার, ঠিক আছে, আমরা কি করছি, বহুবার আমরা পড়ছি যখন আমরা ক্লাস 8 থেকে শুরু করছি সাবজেক্ট রাইট ফর্ম ভার্বস পড়া। 9, 10-এ পড়ছি, 9, 10-এও পড়ছি, ইন্টারমিডিয়েটেও পড়ছি। তাহলে এখন পর্যন্ত যে কয়টা পাইলাম দেখো, আমাদের কিন্তু কোনো ঝামেলা থাকার কথা না। আসো, তোমরা যারা স্কুল অফ এক্সেলেন্সের কোর্স নিতে চাচ্ছ, কনফিউজড যে বাসায় বসে অনলাইনে পড়াশোনা করবা নাকি অফলাইনে যাবা, কিংবা অনলাইনে আসলে মানে কতটা বিশ্বস্ততার সাথে পড়া যায়, অনলাইনে কি আসলে পড়াশোনা হয় কিনা, এই ব্যাপারগুলোতে যারা এখনো কনফিউজড, একবিংশ শতাব্দীর এই সময়ে যখন প্রযুক্তি এত উন্নত হচ্ছে, তাদের জন্য আমরা একটু প্রমাণও রেখে দিচ্ছি। গত বছর যারা স্কুল অফ এক্সেলেন্সে ছিল, তাদের রেজাল্টের কি অবস্থা, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা টপ 10-এ আমাদের শিক্ষার্থীরা আছে। আমরা একদম টপ 3 দেখাচ্ছি তোমাদেরকে, যে ফার্স্ট থেকে শুরু করে দ্বিতীয় তৃতীয় যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা, ও, আমাদের তন্ময় এখন আমাদের ইংরেজি মেন্টর হিসাবে আছে বিইউপিতে, এবং খুব রাবির সি ইউনিটে দ্বিতীয় হয়েছিল এবং খুবই তৃতীয় হয়েছিল। জাবিতে বি ইউনিটে প্রথম হয়েছিল সাকিব আল হাসান। আর হচ্ছে আমাদের তানজিয়া আরজুমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম হয়েও ছেড়ে দিয়েছেন কারণ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এই জন্য, এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আছে। মেহনাজ ছিল আমাদের, যিনি বিউপিএফএডাব্লিউএস এর দ্বিতীয় হয়েছিল। হাজেরা তন্ময় মানবিক থেকে শাস্ত্রে প্রথম হয়েছিল মানবিক থেকে। সো এই যে রেজাল্ট, আমরা সেকেন্ড টাইম ধরেই নাই, শুধু ফার্স্ট টাইম এদেরকে নিয়ে আসছি, সেকেন্ড টাইমেও আরো এরকম টপার আছে। সো অনলাইনে বসেই যে পড়াশোনা করা যায়, এই এই যুক্তির জায়গাটার মানে খুঁজবা অবশ্যই, কিন্তু সোর্সটাও দেখবা। হ্যাঁ, যে অনলাইনে কিন্তু আসলে মোটিভেশন দিয়েই পার করে দেওয়া হয়, যত বেশি মোটিভেশন তত বেশি স্টুডেন্ট। এইটা আসলে তোমার জন্য না, তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে মানে তোমাকে পড়াশোনার জায়গাটা বেছে নিতে হবে। আর যদি মোটিভেশন চাও, তাহলে স্কুল অফ এক্সেলেন্স আইসো না, কারণ মানে এটা মানে ভুল ইনভেস্টমেন্ট হবে তোমার জন্য, যে এসে তো মোটিভেশন পাচ্ছি না। ওকে, সো নাম্বার 5, চলো আমরা সলভ করি। নাম্বার 5, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স? হি ইউজ টু ওয়ার্ক হার্ড, হি ইউজ টু, হি ইজ ইউজ টু ওয়ার্ক হার্ড, হি ইউজ টু ওয়ার্ক হার্ড, হি ইউজ টু ওয়ার্কিং হার্ড, হি হ্যাজ ইউজ টু ওয়ার্কিং হার্ড। আচ্ছা, ইউজ টুর ক্ষেত্রে আমরা জানি ইউজ টুর দুইটা ব্যবহার থাকে, অতীতের অভ্যাস কিন্তু বর্তমানে আর নাই, এই ধরনের অর্থে ইউজ টু বসে। আমরা জানি নর্মালি ইউজ টু হইলে তারপরে তার সাথে 2+ভার্ব 1 যে নিয়ম সেটাই বসে, এক্সেপ্ট ফর যদি আমরা দেখি বি, বিকাম অথবা গেট থাকে, এরপরে ইউজ টু থাকে, তখন আমরা দেখব এইটার সাথে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ভার্ব 1 প্লাস আইএনজি ব্যবহার করতে হবে।
তাহলে দুইটা নিয়ম, একটা হচ্ছে বি বিকাম ইউজ টু, আর একটা হচ্ছে শুধু ইউজ টু। শুধু ইউজ টুর সাথে ভার্ব ওয়ান, বি বিকাম ইউজ টুর সাথে কি বসবে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে আসো এখানে, এই যে এখানে বি বিকাম ইউজ টু, বি আছে মানে বি ভার্ব আছে, তাহলে কি হবে? এটা আমরা দেখতেছি বি ভার্ব থাকা সত্ত্বেও শেষে আবার আইএনজি নাই। ঠিক আছে, ওয়ার্কিং যদি এইখানে হইতো তাহলে ঠিকঠাক ছিল। ঠিক আছে, তাহলে বাদ, এটাও বাদ, এইটাও ইউজ, শুধু নর্মাল ইউজ টুর সাথে ভার্ব ওয়ান আইএনজি বসছে, এটাও বাদ। তাহলে একমাত্র বি নাম্বারটা থেকে যাচ্ছে, যেটা রুল নাম্বার ওয়ান এই অনুযায়ী ঠিকঠাক আছে, যে হি ইউজ টু নর্মাল তারপরে ভার্ব ওয়ান ওয়ার্ক হার্ড। ওকে, সো ভেরি সিম্পল, ভেরি সিম্পল। অনেক আগে থেকে আমরা পড়তেছি এগুলা, অনেক আগে থেকেই পড়তেছি। ঠিক আছে, ফারজানা ইকবাল জিজ্ঞেস করেছেন কমার্সের কোর্স আছে কিনা পরীক্ষার্থী 2027। আচ্ছা, 27 ব্যাচের কমার্সের কোর্স আসবে। আমরা এখনো কমার্সের কোর্স লঞ্চ করি নাই। 27 ব্যাচের একাডেমিক জানতে চাচ্ছ নিশ্চয়ই, আমাদের অ্যাডমিশন আছে। যারা এই বছর কমার্সে সি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু স্কুল অফ এক্সিলেন্সের অ্যাডমিশনের কোর্স আছে। 27 ব্যাচ যেহেতু মাত্র শুরু হলো, আমরা চেষ্টা করছি যে ভেরি রিসেন্টলি তোমাদের জন্য অ্যাডমিশনের কোর্স নিয়ে আসা, একাডেমিক কোর্স নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ পেয়ে যাবা। নাম্বার 6, চলেন 6 নম্বরে, আই কেম হোম আফটার দ্য রেইন। আচ্ছা, বিফোর এবং আফটারের রুলস আমরা পড়ছি, বিশদভাবে পড়ছি। বিফোর এবং আফটারের নিয়ম কি? বিফোরের আগে আর আফটারের পরে, আচ্ছা লিখেই দিই, বিফোর, যখন বিফোর থাকে তখন আমরা বলার একটু আগে বলছি, বিফোরের আগে সবসময় কি থাকে? পাস্ট পারফেক্ট থাকে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থ্রি এটা থাকে। আর বিফোরের পরে কি থাকে? বিফোরের পরে আমরা দেখি ভার্ব টু থাকে। আফটারের বেলা সেটা উল্টে যায়, আফটারের আগে ভার্ব টু থাকে। এই যে কেম ভার্ব টু আমরা দেখতে পাচ্ছি, আফটারের আগে ভার্ব টু থাকে, তাহলে তারপরে যে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি এভাবে বসে। পাস্টের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট যে কোনো একটা, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট বসে। আচ্ছা আসো, তাহলে নিচের অপশনগুলোতে খেয়াল করো। ভার্ব টু যেহেতু হয়ে গেছে, আমার লাগবে এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি। আছে? নাই। আছে? নাই। আছে? নাই। ডি নাম্বারে শুধু আমরা দেখতে পাচ্ছি হ্যাড স্টপ। এবার তুমি অর্থ মিলাও, আমি বাসায় আসছিলাম বৃষ্টি থামা যাওয়ার পর। ওকে, ক্লিয়ার, ভেরি ইজি, মানে বিফোর এবং আফটার থেকে। এবং এইটা 2011-12 সেশনে আসছে, ডি ইউনিটে। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, রফিকুল ইসলাম, ওকে। ইয়াসিন শেখ, ডি হবে। হাফিজুর রহমান, ডি হবে, ভেরি গুড। ঠিক আছে, চলো তারপর। ওকে, রিস্টার্ট ব্যাচে যারা, তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ, সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে যাচ্ছ, এইটা আমি পার্সোনালি বলবো, যদি মানে আমাকে চিনে থাকো বা ট্রাস্ট করে থাকো আমাদের স্টুডেন্টদের মাধ্যমে, সেকেন্ড টাইমে মানে কোনোভাবেই কোথাও টাকা নষ্ট না করে বাসায় বসে নিজের মতো প্রিপারেশন নাও। এটা তোমার বেস্ট অপশন। এবং সেকেন্ড টাইম থেকে, অনেক সময় আমরা বলি যে সেকেন্ড টাইম দিয়েও চান্স হয় না মানুষের, সেখানে স্কুল অফ এক্সেলেন্সের শিক্ষার্থীরা গত বছর সেকেন্ড টাইম দিয়ে টপারও হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপার, 1 থেকে 20 মধ্যে তাদের রেজাল্ট ছিল, 10টার মধ্যে যেটা ফার্স্ট হয়েছে। আমরা দেখছি এনামুল জাইবিসি ইউনিটে ফার্স্ট হয়েছে। সো তোমার প্রিপারেশন তোমার কাছে, তুমি তোমার মতো করে পড়াশোনা করবা, জাস্ট গাইডলাইন এবং পরীক্ষা টরীক্ষা এগুলো দেওয়ার জন্য। মেন্টরশিপের জন্য তুমি যে কোনো একটা কোর্স নিতে পারো, এবং সেটার জন্য স্কুল অফ এক্সিলেন্স তুমি চাইলে আমাদের শিক্ষার্থীদের মতামত দেখতে পারো, যে এই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ তোমাদেরকে সেই সহযোগিতাটা করতে পারবো। নাম্বার 7, বিফোর দ্য এঞ্জেলস, সরি অ্যাঙ্গেলস হবে, অ্যান্ড সেকশনস, মানে অ্যাংলো সেকশনের যারা ছিল, এক দুইটা জাতি তুমি ধরে নাও। এখানে তুমি লিখো যে আহ, যে কোনো একটা ধরো এ টিম, আর এটা হচ্ছে বি টিম, হ্যাঁ। তাহলে এ টিম এবং বি টিমরা দেশ ইংল্যান্ডে আসার আগে, দুইটা জাতি ইংল্যান্ডে, অ্যাংলো সেকশন বলে থাকি আমরা একসাথে, অ্যাঙ্গলস এন্ড সেকশনস আসার আগে আমরা দেখবো যে ইবোরিয়ানরা সেখানে বসবাস করতো, লিভ দেয়ার। ওকে, ওকে, আসছে কোন জায়গা থেকে? এই যে একটু আগে যেটা বললাম, যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিফোর, বিফোর কথাটা যদি আমরা খেয়াল রাখি, তাহলে তুমি খেয়াল করো যে বিফোর এর আগে বসে হ্যাড, এই যে এখানে হ্যাড লিফট, তার মানে বাক্যের এই অংশটাকে যদি আমরা সামনে টেনে নেই, দ্য ইবেরিয়ানস হ্যাড লিভড, এই যে বিফোর এর আগে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসছে, তাহলে তার পরে, বিফোর এর পরে নিশ্চয়ই এইখানে এসে আমরা দেখবো ভার্ব টু বসবে, রাইট? একটু আগে আমরা আফটারে পড়লাম যে আফটারের আগে থাকে ভার্ব টু, আফটারের পরে থাকে ভার্ব থ্রি। তাহলে নাম্বার 7 আমাদের দরকার একটা ভার্ব টু। প্রথমে কামিং হচ্ছে না, কাম এটা ভার্ব ওয়ান, এটাও হচ্ছে না, ডিড ভার্ব টু, কিন্তু এখানে তো আমরা শুধু শুধু ডিড বসানোর কোনো কারণ নাই। ডিড প্লাস ভার্ব ওয়ান বসানোর কারণ এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, নেগেটিভ চিহ্ন নাই, কিছুই নাই। যদি নেগেটিভ বাক্য থাকতো বা প্রশ্নবোধক থাকতো তাহলে আমরা ডিড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতাম। তাহলে আমার ফ্রেশ বাক্য অ্যাফার্মেটিভ লাগবে হচ্ছে ভার্ব টু। সেকশন কেম টু ইংল্যান্ড,
বিফোর মানে তারা তার আগে ওইখানে বসবাস করতো, ঠিক আছে? তার মানে এক পাশ দুই ভাবে মিলাবো, হয় আমি বুঝে বুঝে মিলাবো, আর নাহলে আমি শুধু ক্যালকুলেট করবো যে এই পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, আরেক পাশে ভার্ব টু মিসিং। ভার্ব টু আছে, হ্যাড প্লাস ভার্ব থ্রি দরকার, জাস্ট এটা মিলাই ফেলবো। ওকে, গুড। সাইয়েদা, সাদিয়া, আচ্ছা, মোস্তফা কামাল, রিয়াদ, ভেরি গুড। ওকে, সালেহা, সেভেন কেম, ভেরি গুড। আচ্ছা, চলো, নাম্বার এইট। Rhododendrons would rather dash in shady places and so do azaleas. আচ্ছা, এরা বিভিন্ন উদ্ভিদ জাত, হ্যাঁ, ব্যাখ্যা জানেন এগুলা কারা। আচ্ছা, এখন এরা গ্রো করে কোথায়? আচ্ছা, উড রাদার এর পরে আমরা দেখব এই যে উড রাদার এইখানে আমরা দেখব যে এরপরে হচ্ছে ভার্ব ওয়ান বসে। আই উড রাদার গো দেয়ার, আই উড রাদার স্টে হিয়ার, আই উড রাদার ডু দ্যাট, আই উড রাদার রিড দ্য বুক। তাহলে এইটা আমি যদি ইট দিয়ে রিপ্লেস করি সাবজেক্টকে, আমি রোডেন্ডার্স বুঝি না, তাহলে ইট উড রাদার, তারপরে ভার্ব ওয়ান নিতে হবে গ্রো, এটা গড়ে উঠবে, তাহলে গ্রোয়িং হবে না, টু গ্রো হবে না, গ্রোন হবে না। ইট উড রাদার গো ইন শেডি প্লেসেস অ্যান্ড দ্যাট উড অলসো, এটারে আমি আবার ইট উড, ঠিক আছে, সো সো উড দ্যাট দিয়ে রিপ্লেস করলাম। ক্লিয়ার? তাহলে ডি নাম্বার হবে হচ্ছে গ্রো। ওকে, বুঝছো? ক্লিয়ার? গ্রো হবে। ওকে, গুড, গুড। নাম্বার এইট গ্রো হবে, সালেহা, ভেরি গুড। আচ্ছা, জুনাইদ মাহমুদ, এইচ ডি। আচ্ছা, নাজমুল হুসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এখন এইচএসসি 23 ব্যাচ, ক্লাস করছে। থ্যাংক ইউ ভাই ক্লাস আসার জন্য। ওকে, নাম্বার নাইন। ইফ ওয়াটার ইজ হিটেড টু 212 ডিগ্রিজ ফারেনহাইট, এটা এফ ফর ফারেনহাইট সংক্ষেপে লেখা হয়েছে, যদি 212 ডিগ্রি ফারেনহাইটে তাকে হিট করা হয়, ইফ দেয়া আছে, এটা একটা কন্ডিশনালস, যেটা রাইট ফর্ম ভার্বসেরই অংশ, আলাদা করে আর কন্ডিশনালকে আমি আলাদা করি নাই। কন্ডিশনালস এর ক্ষেত্রে আমরা দেখব যে সাধারণত যদি সাইন্টিফিক্যালি ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, সেইখানে আমরা দেখব যে এটা দুই পাশে প্রেজেন্ট থাকে, এই পাশেও প্রেজেন্ট, এই পাশেও প্রেজেন্ট, কারণ এটা সাইন্টিফিক্যালি ট্রুথ। ইউজুয়ালি আমরা কি করি, তিনটা তিনটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল রাখি। সেটা হচ্ছে যে এক পাশে যদি ইফ যুক্ত বাক্য, এই পাশে ভার্ব ওয়ান হইলে এই পাশে উইল, এই পাশে ভার্ব টু হইলে এই পাশে উড প্লাস ভার্ব ওয়ান, এখানে উইল প্লাস ভার্ব ওয়ান, আর এই পাশে হ্যাড প্লাস ভার্ব থ্রি হইলে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এরকম থাকে, রাইট? সাধারণত সাধারণত আমরা দেখি যে যখন আমরা ইয়া করি তখন এরকম নিয়মগুলোকে মানি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। কিন্তু জিরো কন্ডিশনাল নামে একটা কন্ডিশন আছে, যেখানে দুই পাশে আমরা দেখবো যে সাইন্টিফিক্যালি ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে দুই পাশে প্রেজেন্ট বসে। তাহলে এইখানে খেয়াল করো, উইল বয়েল হইতে পারতো নীতি মানে নিয়ম অনুযায়ী, কিন্তু হচ্ছে না, কারণ হচ্ছে এটা সাইন্টিফিক্যালি ট্রুথ। অল্প কিছু বাক্য আছে যেগুলোকে আমরা এগুলো এইভাবে বুঝতে পারি। তাহলে এখানে বয়লিং হওয়ার কোনো অপশনই নাই, উড বয়েল হবে না, কারণ এখানে প্রেজেন্ট আছে, এমনিতেই এই দুইটা বাদ থাকতো, শুধু উইল বয়েল আর হচ্ছে বয়েলস। যেহেতু এটা সত্যি, এটাই ঘটে সব সময়, যে তুমি যদি 212 ডিগ্রি ফারেনহাইটে এটাকে হিট করো, তাহলে সেটা সে বয়েল হয়ে যায়, ফুটতে থাকে এবং স্টিম হয়ে ধোয়া হয়ে উড়ে যায়, তুমি দেখবা যে পানি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, জান্নাতুল ফিরদৌস কবিতা। ওকে, ইমরান হোসেন, জুনাইদ, ইয়াসিন শেখ, ভেরি গুড। ইট বলস, তাহলে নাম্বার সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো, 10 নাম্বার ইজি কোয়েশ্চেন। 10 নাম্বার আমরা দেখবো, 10 নাম্বারের সোর্স কি, কোন ধরনের প্রশ্ন আসছে। এই যে ডু ইউ নো, আচ্ছা, আমরা জানি সাধারণত এই যে হোয়ার যখন বাক্যে থাকে, মাঝখানে থাকে, যখন সেটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, ক্লজ মেকার হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু সে কখনোই বাক্যে প্রশ্নবোধককে নিয়ে আসতে পারে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। আই
ডোন্ট নো ওয়্যার হি লিভস, এই বাক্যে লিভস, এই বাক্যে কখনোই এই হোয়ারের জন্য প্রশ্নবোধক বসবে না। ঠিক আছে, কারণ এই হোয়ার প্রশ্নবোধক দিতে পারে না। বাট এই বাক্য যদি প্রশ্ন হতো হোয়ার ডাজ হি লিভ, সেটা দিতে পারে। তাহলে এইখানে প্রশ্নবোধকটা আসতো কোত্থেকে? কারণ এটা তো দেয়া আছে, এটা তো সঠিক। এই প্রশ্নবোধক কোত্থেকে আসলো? যেটা আসছে যেটা, এটা তো সঠিক। এটা কোত্থেকে আসছে কে বলতে পারবে? একটু ঝটপট, আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি এটা ভেবে অ্যান্সার করার জন্য। এইখানে যে প্রশ্নটা আসছে, এই জুমে কারা আছো দেখি, জুমে হাত তোলো তো। এই প্রশ্নের ব্যাখ্যা কে, অ্যান্সার কে দিতে পারবা? আমরা জানি যে হোয়ার থাকলেও ইয়া হয় না। কবিতা প্রথমে আসো, আনমিউট করো তো ভাইয়া। কবিতা আমার কথা শুনতে পাচ্ছ? কবিতা শুনতে না পেলে মেজবাহুল ইসলাম, এই মেজবা, আনমিউট করো তোমরা। কবিতা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইখানে আমরা তো জানি যে হোয়ার যদি রিলেটিভ প্রোনাউন হিসাবে আসে তাহলে বাক্যের শেষে প্রশ্নবোধক হয় না। এইখানে কোত্থেকে আসলো? এই হোয়ার থাকার কারণে প্রশ্নবোধক কেন আসলো? আহ, এর আগের ক্লোজে ডু দিয়ে শুরু হয়েছে কারণ। এক্স্যাক্টলি, ভেরি গুড। এইখানে ওয়ার্ডটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে যে এই বাক্যটা টেন্সেরই প্রশ্নবোধক হিসাবে আসছে, রাইট? ডু ইউ নো, আমি যদি এইটুকু মুছেও ফেলি তারপরেও বাক্যের অর্থের সামান্যতম কোনো পরিবর্তন আসবে না। যেটুকু গন, সরি, যেটুকু নাই, তারপরেও যা হওয়ার কথা তাই হয়েছে। ডু ইউ নো প্রশ্নবোধক, রাইট? জি স্যার। এটাই তো, ভেরি গুড। ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে এবার অ্যান্সার করো যে ডু ইউ নো, তারপরে কি বলছে। তাহলে এরপর রিলেটিভ প্রোনাউনের পরে এমনিতে আমরা জানি এই বাক্য যদি আমি লিখতাম ওয়্যার ডাজ হি লিভ, এইটা হচ্ছে প্রশ্নবোধক সহ বসতো এইভাবে, তাহলে অক্সিলারিটা সামনে আসে। কিন্তু আমরা দেখছি যখন রিলেটিভ প্রোনাউন হিসাবে আসে, এটা যখন ইন্টারোগেটিভ প্রোনাউন, তখন অক্সিলারি সামনে আসে। বাট যখন রিলেটিভ প্রোনাউন আসে তখন কি আসে সামনে, অক্সিলারি নাকি সাবজেক্ট? সাবজেক্ট। সাবজেক্ট আগে আসে। তাহলে এই বাক্য এক্সাক্ট ওই জিনিসটাই ঘটবে, আগে সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব, মানে যাই যাবে অক্সিলারি দিয়ে। তাহলে টম হ্যাজ গন, হ্যাজ টম গন হ্যাজ, নান হওয়ার অপশন নাই কারণ উত্তর একটা আছে আমরা দেখছি। তাহলে দুইবারই যে হ্যাজ সামনে আসছে, এই দুটো হবে না স্যার। একমাত্র এই নাম্বারটাই, যে টম হ্যাজ গন, ভার্ব 3, অক্সিলারি, সাবজেক্ট, অক্সিলারি যা যা আছে সেটাই বসতেছে। তাহলে এই এই যে জিনিসগুলো, এটা কি নতুন করে অ্যাডমিশনে যে পড়ার খুব একটা দরকার আছে? মানে না তোমরা স্যার। তো এইচএসসি লেভেলেই পড়ে ফেলছো। যেটা দরকার ভাইয়া এখন সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করা। মানে যাতে কোথায় ভার্ব ওয়ান বসে, কোথায় ভার্ব টু, মানে ভার্ব টু বসে, কোথায় এক্সেপশনালি মানে ভার্ব ওয়ান আইএনজি বসে। সব সময় কিছু ভার্ব আছে না কনফিউজিং, যে এটার পরে ভার্ব ওয়ানও বসে, ভার্ব টু ও বসে। সেই সিদ্ধান্তটা আমি কিভাবে নেবো, এটা প্র্যাকটিস করতে 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 সাবকনশিয়াস ভাবে মাথায় এটাকে ঢুকায় ফেলতে হবে। বুঝছো? জি স্যার। সাবকনশিয়াস ভাবে কিভাবে ঢুকায় জান, আমি একটা প্রশ্ন করি তোমাকে, দেখবা। মানে তোমার নাম কি? স্যার কবিতা। কবিতা, তুমি কি আমাদের স্টুডেন্ট ছিলা? জি স্যার। একাডেমিক, একাডেমিতে না স্টুডেন্ট ছিলা? এডমিশন। অ্যাডমিশনে নামের পাশে রোল নাই কেন? আমি তো ভাবলাম যে তুমি আমাদের না, এই জন্য হাত তুলতে দিছি তোমাকে। আচ্ছা, নামের পাশে রোল অ্যাড করে ফেলবা। দেখো কবিতা, মানুষের সাবকনশিয়াস ব্রেন কেমনে কাজ করে। ধরো যে কোনো আমি একটা ওয়ার্ড বলবো, তারপরে তোমার ইমিডিয়েট যেটা মাথায় আসে এটা বলবা, ঠিক আছে? জি স্যার। মানে ইমিডিয়েট যেটা, ধরো সাকিব, কি আসে মাথায় এরপর? সাকিব। সাকিব। আমাদের জিকে স্যার। আচ্ছা, জিকে স্যার মাথায় আসে। আচ্ছা, আমি সাকিব বললাম, আমার মাথায় সাকিব আল হাসান আসে। আচ্ছা, ভেরি গুড যে তুমি সাকিবকে মাথায় রাখছো। কিন্তু স্কুল অফ এক্সিলেন্সে আসার আগে সাকিব বললো কি তোমার মাথায় জিকে স্যার আসতো? না স্যার। তখন সাকিব। সাকিব আল হাসান আসতো। আচ্ছা, তারপর আমি বলি সচিন, মাথায় কি আসে? সচিন। নাম শুনছি ইন্ডিয়ান কিছু। ইন্ডিয়ান ক্রিকেটারের মাথায় টেন্ডুলকার নাম আসতেছে। বাট জানো যে বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পীর নাম হচ্ছে শচীন দেব বর্মন, এস ডি বর্মন নামে তার আমরা চিনি। শুনছো কখনো তার গানটা? না। শুনছো? আচ্ছা, শোনো নি। তাহলে বাঙালি হিসাবে তোমার আগে জানা দরকার ছিল যে সচিন দেব বর্মনের নাম, কিন্তু তুমি জানছো কার নাম? সচিন টেন্ডুলকারের নাম। কারণ তুমি ক্রিকেট খেলা কোনো না কোনো ভাবে দেখছো। ছেলেরা অনেকে ফ্যান হয়, মেয়েরাও ফ্যান হয়। মানে ফ্যান হও আর না হও, কোনো না কোনো ভাবে তুমি দেখছো। এই জন্য তোমার মাথায় সাবকনশিয়াস মাইন্ডে সচিন বলার সাথে সাথে টেন্ডুলকারের নাম মনে আসছে, অন্য কিছু মনে আসে নাই, দেব বর্মনের নাম মনে আসে নাই। সাকিব ভাইয়াকে তুমি, জিকে সাকিব ভাইয়াকে ইদানিং এত বেশি দেখতেছো, তাকে এত বেশি প্র্যাকটিস রাখছো, তার মানে তার ছবি, পোস্ট, ক্লাস, কোনো না কোনো ভাবে যে তুমি সাকিব বলার পরে তোমার মাথা থেকে আল হাসান কথাটা বাদ হয়ে গেছে। কে চলে আসছে? সাকিব, শাহরিয়ার চলে আসছে। এইটা হচ্ছে ব্রেইনের ক্যাপাসিটি। সো আগামী 3-4 মাস
যে অ্যাডমিশনের টাইমটাতে তুমি যত বেশি বইরে ভালোবাসবা, বইয়ের পড়াটাকে ভালোবাসবা, রুলস এর মধ্যে তুমি ডুবে থাকবা, মুখস্থ না, যত বেশি প্র্যাকটিস করবা। সাকিব ভাইয়ের নাম কি তুমি মুখস্থ করছো? সাকিব শাহরিয়ার জিকে মেন্টর, সাকিব শাহরিয়ার জিকে মেন্টর, সাকিব শাহরিয়ার জিকে মেন্টর, মুখস্থ করা লাগছে? নর্মালি তুমি সাকিব ভাইকে শুধু দেখছো, তার ক্লাস করছো মাথা থেকে এত বছর ধরে, প্রায় আমি যদি তোমাদের বোধ শক্তি হওয়ার পর থেকে এখন তোমাদের বয়স 17 ধরি, 18 ধরি, তাহলে প্রায় 10 বছর ধরে তোমরা সাকিব আল হাসানকে দেখতেছো, রাইট? জি স্যার। সেইটা এক মাসে হারায় ফেলছো, সাকিব শাহরিয়ার বলা শুরু করে দিছো, কারণ তুমি সাকিবকে বেশি করে দেখতেছো এখন রিসেন্টলি। এইটাই যদি তুমি অ্যাডমিশনে সমস্ত কিছু বাদ দিয়ে প্রচুর প্র্যাকটিস করো, তুমি দেখবা যে এই ধরনের ভুল হওয়ার আর কোনো অপশনই নাই। সাবকনশিয়াস ডেভেলপমেন্ট তোমার চলে আসবে। ঠিক আছে কবিতা? জি স্যার। ওকে, তারপরে নাম্বার 11। ওকে, এটার জন্য প্র্যাকটিসের কথা বলতেছিলাম, যে আমাদের ডাইজেস্ট যে বুকটা, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস বই। এই প্র্যাকটিস বইটাতে আমরা তোমাদেরকে ওই মানে অংশটার মধ্যে দিয়েই নেব, যেটাতে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে ওই সাবকনশিয়াস ডেভেলপমেন্ট, যে কোনো প্রশ্ন, এত বেশি প্রশ্ন দেয়া প্রত্যেকটা টপিকে যে তোমার অন্য কোনো বই ধরার কোনো দরকার নাই। আমরা অনেক অনেক সময় বাচ্চারা জিজ্ঞেস করে যে ভাই কোন বইটা কিনবো, কোন বইটা কিনবো, ভোকেবসের জন্য কোনটা কিনবো। ওই যে একটা অ্যাড বানাইছি আমরা, যে বইয়ের যদি লিস্ট চাও তাহলে 30টা বই দিব। তোমরা ইউনিভার্সিটিতে যখন যাবা, এটা একটা মজার ইয়ে আছে, ইউনিভার্সিটিতে যখন ভর্তি হবা দেখবা যে প্রত্যেকটা কোর্সের 100টা কোনো বই দেয়া থাকে, 50টা বই তো মিনিমাম দেয়া থাকে। একটা নর্মাল রেফারেন্স, ধরো আমি আমি হিস্ট্রি স্টুডেন্ট ছিলাম, সো আমাদেরকে যখন আমেরিকান হিস্ট্রি পড়তে হইতো, ব্রিটিশ হিস্ট্রি পড়তে হইতো, তখন ওই সময়কার মানে যারা পার্লামেন্ট মেম্বার ছিল তাদের লেখা বইও সাজেস্ট করা হতো। মানে ব্রিটেনের হিস্ট্রির ইকোনমিক হিস্ট্রি বোঝার জন্য আমাকে তখন মানে টরির যদি কেউ বা ওয়ার্কিং পার্টির, লেবার পার্টির যদি কেউ মেম্বার, মানে পার্লামেন্ট মেম্বার থাকে, তার লেখা একটা বই সাজেস্ট করা হয়েছে। বাংলাদেশ হিস্ট্রি যখন পড়ছি তখন এই যে আবুল মাল আব্দুল মুহিত ছিল না আমাদের অর্থমন্ত্রী এক সময়, তার বই সাজেস্ট করা হতো আমাদেরকে, যে তার লেখা বই পড়ো। কিন্তু দিন শেষে কেউ পরীক্ষায় পাশ করার জন্য এত বই পড়তো? পড়েও না। যে স্যার যেটা লেকচার দিছে সেটাই কপি করে পরীক্ষার খাতায় লিখে পাশ করে যায়, জ্ঞানী হইতে পারে না, পাশ করে যায়। তোমার কি বিশ্ববিদ্যালয়ে পণ্ডিত হওয়া দরকার অ্যাডমিশন টাইমে, নাকি পাশ করার চান্স পাওয়া দরকার? কোনটা দরকার? আসো কিনা কেউ? কবিতা আনমিউট করে চলে গেছে। তোমার দরকার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। সর্বোচ্চ যেটা চাহিদা থাকতে পারে তোমার, সেটা হচ্ছে টপার হওয়া, ফার্স্ট হওয়া। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় তোমার এইটা হওয়ার দরকার নাই যে পরীক্ষার হলে ব্রিটেনের রানী গার্ড দিতে আসবেন। এখন তো রাজা, রানী আর বলা যায় না, ব্রিটেনের কিং গার্ড দিতে আসবেন ইংল্যান্ডের। আমি তার সাথে ইংরেজিতে কথা বলবো, ওই দক্ষতা আমার দরকার, দরকার আছে তোমার? নাকি তুমি মানে প্রফেসর ইউনুসরে একটা মানে চিঠি লিখবা, এই চিঠি লেখা রিটেনের দক্ষতার দরকার আছে তোমার? কিছুই দরকার নাই। তোমার দরকার পরীক্ষায় পাশ করা। সো প্র্যাকটিস ততটুকু করবা যতটুকু তোমার পরীক্ষায় পাশ হয়। এইটার জন্যই ডাইজেস্ট। মোটামোটা 100টা বই পড়ার কোনো দরকার নাই, রেফারেন্স বই, ঠিক আছে? আচ্ছা, ওকে, চলো পরেরটা। নাম্বার 11। ক্যাথরিন ওয়াজ লাইং অন দ্য সোফা। ওয়াজ লাইং আছে, মানে আমরা ক্লুজ গুলা খুঁজবো হচ্ছে এখানে টেন্সের ব্যবহার কোনটা আছে, এটা পাস কন্টিনিউয়াস আছে, ঠিক আছে? ওয়াজ লাইং, ঠিক আছে। অন দ্য সোফা, হি ওয়াজ টায়ার্ড, এইখানেও ভার্ব টু আছে, সে খুবই টায়ার্ড ছিল, এইখানে ওয়াজ ভার্ব টু, এটা অ্যাডজেক্টিভ। হি ওয়াজ টায়ার্ড বিকজ ড্যাশ হার্ড, সে কাজ করছিল, এই জন্য সে টায়ার্ড, এটা বুঝতেই পারছি। ঝামেলা হয়েছে যে অপশন দেয়া, অপশন চারটার মধ্যে একটা দেয়া আছে শি ওয়াজ ওয়ার্কিং, মানে সে কাজ করছিল, কন্টিনিউয়াসের সাথে কন্টিনিউয়াস মিলাই দিছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং, শি হ্যাড বিন ওয়ার্কিং, কোনটা বসবে? 4 নাম্বার আবার অলও দেয়া আছে, কোনটা বসবে? আচ্ছা, এগুলা কি কোর্সে ভর্তি না হলে দেওয়া হবে? না, কোর্সে ভর্তি হয়ে পায় না মানুষ দেরি করলে। আচ্ছা, 1 মাস পরে আর দেওয়া হবে না, 1 মাস পরে যারা ভর্তি হবে তাদেরকে আর দেওয়া হবে না। ওকে, দেখো, সে টায়ার্ড ছিল, এইটার কনসিকুয়েন্সেস হইতে পারে সে ওই দিন ওই সময় পার্টিকুলার মোমেন্টে কাজ করতেছিল, সে গত 1 সপ্তাহ ধরে কাজ করতেছে, সে আরো বেশি সময় ধরে কাজ করতেছে। তিনটাই রাইট, অল ক্লিয়ার? বুঝো নাই? কনসিকুয়েন্সেস বুঝো? তুমি এসে একটু আগে তোমার ভাইকে দেখলা যে সে সোফায় বসে এরকম কেলায় ঘুমাচ্ছে টায়ার্ড হয়ে, কারণ কি? কারণ হচ্ছে সকাল থেকে সে পড়তেছিল,
হইতে পারে এক্সাক্ট মোমেন্টে এই জন্য সে টায়ার্ড। কারণ হইতে পারে 2 রাত ধরে সে টানা পড়াশোনা করতেছে, এটা হইতে পারে। কিংবা সে এইচএসসি পরীক্ষার্থী তোমার মতোই, গত 1 মাস ধরে আসলে সে টানা পড়তেছে। তাহলে হ্যাড বিন, হ্যাজ বিন, ওয়াজ, তিনটাই বসতে পারে অর্থগত দিক থেকে, যেহেতু অল দেয়া আছে অপশনে। সো আমি অলকে চুজ করব। ওকে, ভেরি গুড। অ্যানি, এই তো। তো 4টা অপশনকে আগে ইলামিনেশন প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাবা, তা না হলে দেখবা যে মিলতেছে না। ওকে, চলো তারপর নাম্বার 12। Many books dash, but one of the best is How to Win Friends and Influence People by Carnegie. এটা বইয়ের নাম, হ্যাঁ। এটুকুকে কোট করে দিলাম, নাহলে আবার মিলাইতে পারবে না। হ্যাঁ, মেনি বুকস ড্যাশ বাট ওয়ান অফ দ্য বেস্ট ইজ বাই ডেল কার্নেগি, এটুকু রাখো। তাহলে আমরা দেখতেছি এখানে একটা, মানে আমি আবারও বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস এর রুলসে ফিরে যাই, তাহলে বুঝতে পারবা। এখানে একটা ক্লজ মেকার আছে। ক্লজ মেকার যদি থাকে তাহলে এই পাশে একটা ফাইনাইট ভার্ব যেমন থাকবে, এই পাশেও একটা ফাইনাইট ভার্ব থাকা উচিত। কিন্তু এই বাক্যে এখনো শুধু সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব নাই। তাহলে নিচে আমরা ফাইনাইট ভার্ব খুঁজবো। রিটেন, নর্মালি শুধু ভার্ব 3, এটা একটা নন ফাইনাইট ভার্ব, আউট। আচ্ছা, অ্যাবাউট সাকসেস, ভার্ব নাই, আউট। দুইটা থাকে, হ্যাভ রিটেন, অ্যাবাউট। আচ্ছা, বই লিখতে পারে, এটা কি সম্ভব? এটাও ফাইনাইট ভার্ব। এইটা হ্যাভ বিন রিটেন, এটাও ফাইনাইট ভার্ব। এটা অ্যাক্টিভ বাক্য, এইটা প্যাসিভ বাক্য। এখন তুমি বলো, বই কি নিজে লিখতে পারে নাকি বইকে লেখা হয়েছে সেটা বোঝাচ্ছে? নিশ্চয়ই এই বাক্যটা প্যাসিভ টোনে আছে, যে বই লিখা হয়েছে অনেকগুলা, বা ডেল কার্নেগিরটা সবচেয়ে ভালো। সাকসেসের ব্যাপারে অনেক বই লেখা হয়েছে, তাহলে সাকসেস বই লিখে নাই, লেখা হয়েছে। সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ভেরি গুড, সি, আমিন। আসো নাম্বার 13। When Lisa first came to Britain, she was not used to dash on the left. Very good. যখন সে প্রথম আসছে ব্রিটেনে, সম্ভবত এখানে কোনো রুলস থাকতে পারে, খুঁজে খুঁজে যেয়ে দেখলাম যে না, এখানে ইউজ টু ব্যবহার, ইউজড দেয়া আছে। তাহলে ইউজ টু প্লাস কি বসবে সেটা নিয়ে হচ্ছে কথা। ইউজ টু প্লাস কি বসবে সেটা নিয়ে হচ্ছে কথা। তাহলে আমরা জানি সাধারণত যে ইউজড এর পরে যদি টু থাকে, ইউজড এর পরে যদি টু থাকে তাহলে কি বসে? ইউজ টুর পরে টু থাকলে ভার্ব 1 বসে, এইটুকু আমরা জানি। তাহলে এখানে এই যে ভার্ব 1, এটা রাইট অ্যান্সার নাকি? নাম্বার 13, ইউজ টুর পরে ভার্ব 1 বসে না? আমার দলে কে কে দেখি ইউজ টু আছে? ও সরি সরি, টু তো এখানে নাই। টু এখানে, সি নাম্বার রাইট অ্যান্সার। আমার দলে কে কে দেখি? 2 নাম্বার না, যেহেতু এখানে শুধু ভার্ব ড্রাইভ দেয়, এটা হচ্ছে না। ইউজড টু নাই, আমি টু বসাই ড্রাইভ দিয়ে দিলাম। আমার দলে কে কে চলেন? ইউজ টু প্লাস ভার্ব, এই যে নোমান আমার দলে, ভেরি গুড, ও বলছে ভার্বান। আর জুমে আমার দলে কে কে? এই কবিতা, তুমি বি দিছো কেন, হ্যাঁ? এতক্ষণ ধরে কষ্ট করে পড়াচ্ছি, তুমি আমার দলে না, কাহিনী কি? মাসুদ রানাও দেখতেছি বি দিচ্ছে, সাদিয়াও বি দিচ্ছে। আমি আর পড়াবো না তোমাদের। এই মাসুদ রানা, এটা ব্যাখ্যা করো যে তুমি কেন মানে রিভলভ করে বি দিচ্ছ। মাসুদ, তোমাকে আনমিউট করার অপশন দিছে? মাসুদ, মাসুদ না পারলে সাদিয়া, সাদিয়া ব্যাখ্যা দিবা যে কেন তুমি এটা বি দিলা। কি? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে এখানে ইউজড আছে না, ইউজড এর পরে তো টু প্লাস ভার্ব 1 বসে, এই যে আমি টু আর ভার্ব 1 বসাইলাম, আমারটা শুনতেছো না কেন, কি সমস্যা? স্যার, তার আগে অক্সিলারি ভার্ব আছে এই জন্য। কোথায়? ওই যে ওয়াজেন্ট। এই তো, গুড। তাইলে পরীক্ষার হলে যদি আমার মতো অন্ধ হয়ে যাও তাহলে কি টিকবা? পারা জিনিস, পারা জিনিসই, কিন্তু জাস্ট চেক করো না যে আরে এখানে তো ওয়াজ আছে, ওয়াজ মানে তো বি ভার্ব। তাহলে বি ইউজ টু যখন হয় তখন কি আর ভার্ব 1 টিকে, নাকি ভার্ব 1 প্লাস আইএনজি বসে? কোনটা? ভার্ব 1 প্লাস আইএনজি বসে। তাহলে মনে রাখবা, তুমি যেই নিয়ম পড়ছো, তুমি যা জানো, সেটা যদি তোমার বাপও পরীক্ষা হলে যায় বলে যে একটু চেঞ্জ কর, বাপ একটু চেঞ্জ কর, শুনবা না। আমি তো দূরের কথা। ঠিক আছে, মানে আমার দলে থাকার জন্য ভুলটা অপশন চুজ করবা না। আমি শেখ হাসিনা না, যে আমার দলে না আসলে আমি এরকম এরকম করবো ওয়াদিয়ার মতো, ঠিক আছে?
হ্যাঁ, ক্যাপ্টেন আলাদিনের মতো এটা করব না আমি, অ্যাডমিরাল জেনারেল আলাদিন, ঠিক আছে? কিন্তু তুমি সঠিকটাকে চুজ করার জন্য তুমি তোমার বিবেক বুদ্ধির উপরেই, তুমি যে পড়াশোনা করছো সেটার উপর নির্ভর করবা। তোমার বাপও যদি বলে পরীক্ষার হলে যে বাপ এটা চেঞ্জ করবা না। ওকে, গুড, ভেরি গুড। বি শিওর হবে, হ্যাঁ বি তো হবে। আমি জাস্ট দেখলাম যে তোমরা ডি আর সি নিয়ে কনফিউশনটা দূর করতে পারো কিনা। আর পারবো না যেটা হবে না ফর শিওর। ঠিক আছে, তো এগুলো একটু দেখবা যে অবশ্যই যেন থাকে। আমার দলে চলে আসো না সবসময়, ভেজালে পড়বা। নাম্বার 14, 14, দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। কন্টিনেন্টাল ড্রিফট নামে একটা থিওরি আছে, যেটাকে মনে করা হয় যে মহাদেশগুলো আগে একসাথে ছিল, তারপরে এটা আস্তে আস্তে ছড়ায় গেছে। assumes that there dash long time climate change হয়েছে in many areas during past। আচ্ছা, তাহলে পাস্ট যখন বলে দিচ্ছে তাহলে অতীতে হয়েছে অবশ্যই এরকম অর্থে। তাহলে মাস্ট মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই এই অর্থে বসে, ঠিক আছে, মাস্ট অবশ্যই। তাহলে এবার আসো, হয়েছে ক্লাইমেট চেঞ্জ, তাহলে মাস্ট হবে না। মাস্ট বি মানে সামনে হবে, সেটাও হবে না। তাহলে হইতে হবে মাস্ট হ্যাভ বিন। ক্লাইমেট চেঞ্জ যেহেতু হয়েছে, মাস্ট হ্যাভ হইলে তারপরে ভার্ব থ্রি থাকতো, আমরা দেখতেছি নাই, এই ভার্ব থ্রিটা বসায় দিতে হবে। এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেয়ার মাস্ট হ্যাভ বিন অতীতে হয়েছে। 13, দেয়ার মাস্ট হ্যাভ বিন, মাস্ট বি মানে সামনে। কে যেন আনসার দিলা মাস্ট বি? জুমে, মেজবা। 14 তুমি যদি বি দাও, মাস্ট বি মানে সামনে, ইট মাস্ট বি, এটা হবে, এরকম অর্থে ব্যবহৃত হবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আসো, তাহলে এইসব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ইটস লেট, নাম্বার 15, ইটস লেট, ইটস টাইম ড্যাশ হোম। তাহলে আসো আবার, দেরি হয়ে গেছে, তাহলে ইটস টাইম, টাইমের পরে কি বসে? সাবজেক্ট আসলে আমরা দেখবো। ভার্ব যদি আমাকে নিতে হয় তাহলে ভার্ব টু হবে। এমনিতে যদি ইটস টাইম টু গো হোম, এটা আলাদা, হ্যাঁ, এটাও হইতে পারে টাইম প্লাস টু নর্মালি। বাট যদি সাবজেক্ট থাকে তাহলে উই আছে, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, তারপর গো হবে না, মাস্ট গো হবে না, শুড গো হবে না। অর্থের দিক থেকে এগুলো মিলে মনে হইতে পারে আমাদের, বাট আমরা জানি যে এটার পরে সবসময় ভার্ব টু বসে। সো ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা আগেও পড়েছি এটা, কিছুক্ষণ আগে আমরা পড়লাম, ঠিক আছে? বুঝছো? ক্লিয়ার? এটা কি সবার ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা, তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচেরও আসতে যাচ্ছে ভেরি রিসেন্টলি, তোমরা যারা 26 ব্যাচে আছো, তোমরা যদি তোমাদের একাডেমিক প্রিপারেশন স্কুল অফ এক্সেলেন্স সাথে নিতে চাও, একদম বেসিক থেকে ইংরেজি সবকিছু জানতে চাও, আমরা জানি না যে মানে কোর্স করে তোমরা এ প্লাস পাবা কি পাবা না, সেটা তোমাদের প্রস্তুতির ব্যাপার। বাট এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি যে ইনশাল্লাহ তুমি যদি প্রত্যেকটা ক্লাস করো, কথা শোনো, ইনশাল্লাহ তোমাদের ইংরেজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। মানে তুমি এতটা অ্যাডভান্স লেভেলে থাকবে যে তোমার ফ্রেন্ডরা তোমার ধারে কাছে আসতে পারবে না ইনশাল্লাহ, রিটেন এবং অন্য সবকিছু জায়গায়, এইটুকু গ্যারান্টি। এবারে প্লাস পাবা কিনা সেটা তোমার ব্যাপার, সেটা আমরা কখনোই বলি না। তো এই অবস্থা। সো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আমরা ঢাবির প্রশ্ন সমাধান করলাম টানা কয়েকদিন। ডিইউ 2টা বছরের কোশ্চেন দেখছি এখন পর্যন্ত, ডিইউ 2 ইয়ার্স দেখছি, ঠিক আছে? 2টা বছর গেছে, পাশাপাশি আমরা একটা টপিকের ক্লাস করলাম, সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। আচ্ছা, এরপর আমরা টোফেলের কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব, এবং ঢাবির বাইরে আরো 2টা ইউনিভার্সিটিকে টার্গেট করব। নেক্সট 2 দিন আমরা চেষ্টা করব আর ইউ এবং জে ইউ, এই 2টা ইউনিভার্সিটির কোশ্চেন দেখার, যে ঠিক কোন কোন জায়গা থেকে বিগত বছরে কোশ্চেন গুলো আসছিল। সো আগামীকাল এবং পরশুদিন ইনশাল্লাহ তোমাদের সাথে এই টপিক গুলো নিয়ে দেখা হবে। আর এর মাঝখানে আমরা টোফেলের কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করবো, তোমাদের হাসান ভাই সেই ক্লাসগুলো নেবেন ইনশাল্লাহ। আহ আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ডাইজেস্ট কখন দিবেন। এটা পেজ থেকে জেনে যাবা তোমরা, রিসেন্টলি মানে এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে ইনশাল্লাহ ভর্তি হওয়ার। ওকে, এই কোর্সে সবাই পড়াবে ইনশাল্লাহ, কোর্সে যাদেরকে মেন্টর হিসেবে পাচ্ছ প্রত্যেকেই পড়াবে ইনশাল্লাহ। সো তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ। আশা করছি সবার সাথে আবারও ক্লাসে দেখা হবে। সালামু আলাইকুম।